দেখুন, এই নরেন্দ্র মোদীর মতো গুলবাজ লোকেদের না বাপ মায়ের ঠিক নেই। খালি মোদিকে প্রমাণ করতে হচ্ছে ভাই আমি বিশ্বগুরু আছি। বিজেপির পরিস্থিতি কিন্তু ভালো না। তার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, এর থেকে বড় আর কিছু হতে পারে না। মোদি চোর, ভোট চোর, গদ্দি চোর। কুত্তার মতো তাড়া করবে, যেমন বাংলাদেশে হয়েছে ঠিক তেমনই হবে। হাসিনার কি অবস্থা হয়েছিল সেই অবস্থা হতে চলেছে নরেন্দ্র মোদী। এই অভিযান যত কিছু দিয়ে আজকে দেওয়া হোক, প্রাণের বিনিময় হলেও আমরা এই আন্দোলন করব। প্রধানমন্ত্রীর যে বাসভবন, সেই বাসভবনের সামনে রীতিমতো ধর্ণা বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারাও গিয়ে পৌঁছেছেন সেখানে, ছবি তুলে ধরছি। একটা গণতান্ত্রিক সরকার দেশের ছাত্র যুব সমাজের কাছে কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে তার উজ্জ্বল প্রমাণ হয়ে থাকলো ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার। আজ দিল্লিতে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে যে কায়দায় পুলিশ শারীরিক নির্যাতন করে অ্যারেস্ট করেছে এবং তাকে যেভাবে থানায় লকআপে আটকে রাখা হয়েছে, তাতে ভারতবর্ষের গণতন্ত্র কালিমা লিপ্ত হলো। ভারতে নজিরবিহীন ঘটনা ঘটেছে। গদি ছেড়ে তিনি পালাচ্ছেন, তিনি পালাবেন, তার আর সময় নেই। বলছিলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা। সারা ভারত জুড়ে উত্তাল, সারা ভারত জুড়ে বিক্ষোভ চলছে। নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই, মোদী হটাও, ভারতকে বাঁচাও, এমন স্লোগানেই উত্তাল ভারত। গতকালকে আমরা দেখেছি রাহুল গান্ধীকে গ্রেফতার করা হয়েছে। রাহুল গান্ধীকে গ্রেফতার করার পর এই আন্দোলন যেন আরও পুরো ভারত জুড়ে ফেটে পড়েছে। প্রশ্ন ফাঁসের অভিযোগে যখন ছাত্ররা মাঠে নামলো, ঠিক তখনই কিন্তু নরেন্দ্র মোদী এই ছাত্রদের ডাকলেন তিনি। এবং এরপরে আবার যখন রাহুল গান্ধীকে গ্রেফতার করা হলো, সেইটা যেন আর দিল্লিতে থাকলো না, পুরো ভারত জুড়ে ছড়িয়ে গেল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিস্তারিত আমরা আরও ভিডিওতে জানবো সর্বশেষ কী পরিস্থিতি সেখানে, এবং নরেন্দ্র মোদী কবে কিভাবে পদত্যাগ করতে চাচ্ছেন এবং তার বিরুদ্ধে কিভাবে খেপে গেছে ভারতীয়রা। বিস্তারিত ভিডিওতে দেখুন। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। একটা গণতান্ত্রিক সরকার দেশের ছাত্র যুব সমাজের কাছে কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে তার উজ্জ্বল প্রমাণ হয়ে থাকলো ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার। আজ দিল্লিতে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে যে কায়দায় পুলিশ শারীরিক নির্যাতন করে অ্যারেস্ট করেছে এবং তাকে যেভাবে থানায় লকআপে আটকে রাখা হয়েছে, তাতে ভারতবর্ষের গণতন্ত্র কালিমা লিপ্ত হলো। ভারতবর্ষের ছাত্র জনতা যখন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালাচ্ছিল ককরোচ জনতা পার্টির আয়োজনে, সেই আন্দোলনকে ছত্রভঙ্গ করবার জন্য পুলিশ যে পাশবিক শক্তি প্রয়োগ করেছে, তাতে ভারতবর্ষের গণতন্ত্রের মান সীমাহীনভাবে নিচে নেমে গিয়েছে। এবং যখন সোনম ওয়াংচুক টানা 20 দিন ধরে অনশন আন্দোলন করছিলেন একমাত্র দাবি নিয়ে যে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তার আর শিক্ষামন্ত্রী থাকবার কোনো যোগ্যতা নেই, কারণ তিনি যখন দেশের শিক্ষামন্ত্রী তখন একটার পর একটা পরীক্ষা, নিট থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোতে প্রতিবার প্রশ্ন ফাঁস হয়েছে। অথচ এতগুলো প্রশ্ন ফাঁস হবার পর যখন দেশের অসংখ্য ছাত্র ইতিমধ্যে আত্মহত্যা করেছে এবং অসংখ্য ছাত্র যারা কোমায় চলে গেছে, হতাশার সঙ্গে লড়াই করছে প্রতিদিন, সেই ছাত্র সমাজকে আধারের দিকে ঠেলে দিয়ে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অনায়াসে বিলাসিতায় দিন কাটাচ্ছে। আর এই অন্যায়ের বিরুদ্ধে যখন সোনম ওয়াংচুকের মতো আন্তর্জাতিক খ্যাতনামা বিজ্ঞানী, শিক্ষক এবং পরিবেশ আন্দোলনকারী যখন যন্তর মন্তরে অভিজিৎ দীপকে দেখে সামনে রেখে যখন তিনি অনশন আন্দোলন করছিলেন, সেই সম্মানীয় অনশনকারীর সঙ্গে দেশের সরকারি কোনো প্রতিনিধি বিন্দু মাত্র আলোচনা করেনি, বরং 20তম দিনে তাকে বলপূর্বক জোর করে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে দিল্লির সফদরজং হাসপাতালে, তার অনশন ভেঙে দেওয়ার চক্রান্ত করে। তারপরেও যখন 20 তারিখে প্রস্তাবিত পার্লামেন্ট অভিযানকে বন্ধ করতে পারেনি দিল্লি সরকার, যখন সেই আন্দোলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 50,000 ছাত্র যুব জমায়েত হয়েছিল, দিল্লির যন্তর মন্তর থেকে শান্তিপূর্ণভাবে
মিছিল করে তারা পার্লামেন্টে গিয়ে পার্লামেন্টারি কমিটির কাছে জবাবদিহি করতে চেয়েছিল কিছু প্রশ্ন তুলতে তাদের হয়ে, যেন পার্লামেন্টে আলোচনা করা হয় কেন শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করা হবে না। এই চূড়ান্ত ব্যর্থতার দায় স্বীকার করে ভারতের শিক্ষামন্ত্রী কেন পদত্যাগ করবে না, এই প্রশ্নে যখন ছাত্ররা দিল্লি অভিমুখে যাত্রা করেছিল, নজিরবিহীন ভাবে তাদের উপরে ক্র্যাকডাউন করেছে ভারতের কেন্দ্র সরকার। যে কায়দায় ছাত্রদের উপরে শারীরিক নির্যাতন চালানো হয়েছে তা এক কথায় বর্বরচিত এবং পাশবিক। শান্তিপূর্ণ আন্দোলন করা গণতান্ত্রিক দেশের বড় অধিকার এবং শাসক দলের বিরুদ্ধে মতামত দান করা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর। সেই গণতান্ত্রিক শান্তিপূর্ণ প্রতিবাদী যুবকের উপরে সরকার যেভাবে রাষ্ট্রীয় সেনাবাহিনীকে লেলিয়ে দিয়েছে, এমনকি উর্দি ছাড়া সাধারণ পোশাক পরা বেশ কিছু যুবককে দেখা গিয়েছে পাশবিকভাবে লাঠি চালাতে এই নিরীহ ছাত্রদের উপর। আর এই ছবি ছড়িয়ে যাওয়ার পর গোটা দেশে ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। দিল্লিতে এই পাশবিক অত্যাচারের পর 20 তারিখের এই পাশবিক অত্যাচারের বিরুদ্ধে 21 তারিখে যখন ভারতবর্ষের কংগ্রেসের নেতা তথা বিরোধী দলনেতা লিডার অফ দ্য অপোজিশন রাহুল গান্ধী এবং কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেরা এনসিপি এবং সমাজবাদী পার্টিদের নেতাদের নিয়ে দিল্লির রাজাজি মার্গ থেকে প্রধানমন্ত্রীর 10 জনপদের বাসভবনে লক্ষ্য করে যাত্রা শুরু করে। এই প্রশ্ন নিয়ে প্রধানমন্ত্রীকে তারা জিজ্ঞাসা করতে চান যে কেন ছাত্র যুবদের উপরে পুলিশকে লেলিয়ে দিয়ে এহেন শারীরিক অত্যাচার করা হলো, কেন তাদেরকে পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হলো না। এই প্রশ্নকে সামনে রেখে যখন জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী যখন পদযাত্রা করছিলেন, রাস্তার মাঝে যখন তাদের মিছিল কল্যাণজি মার্গ পর্যন্ত এগোয়, সেখানেই পদযাত্রাকে আটকে দেওয়া হয় এবং একের পর এক নেতার উপরে শারীরিক অত্যাচার করবার পর তাদেরকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে প্রিজন ভ্যানে রাখা হয় এবং তারপর তাদের দিয়ে যাওয়া হয় দিল্লির মডেল টাউন পুলিশ স্টেশনে। শুধু রাহুল গান্ধী নয়, 21 তারিখের এই পদযাত্রা করতে গিয়ে অ্যারেস্ট হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। আপনারা দেখছেন সেই ছবি, প্রিয়াঙ্কা গান্ধীকে যেভাবে মহিলা পুলিশ কর্মীরা জোর করে তাকে ভ্যানে তোলার চেষ্টা করছে। তবে 21 তারিখের এই আন্দোলনের একটাই উদ্দেশ্য ছিল 20 তারিখে যে ছাত্র জনতা যারা পার্লামেন্ট অভিমুখে যাত্রা করেছিল তাদেরকে যে নির্যাতন করা হয়েছে তার কয়েকটি ছবি আপনারা দেখুন। এখানে একটার পর একটা জায়গায় ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদেরকে পুলিশ কি কায়দায় তাদের উপরে শারীরিক অত্যাচার চালিয়েছে। একজন নিরীহ ছাত্র তাকে একসঙ্গে 5 জন পেটাচ্ছে, যাদের 3 জন তাদের কোনো পুলিশি না আছে, পরিচয় না আছে, উর্দি এবং পরিচয়হীন ভাবে কিছু যুবক এই ছাত্রদের উপরে পেটাই শুরু করে দেয়। আপনারা এই ছবি দেখলে আটকে উঠবেন, গোটা শরীরে তার রক্তে রক্তাক্ত হয়ে গেছে। তিনি 2 হাত তুলে দিয়েছেন আত্মসমর্পণের ভঙ্গিমায়, তারপরেও চলছে তার উপরে জুলুম। এবং আরো আশ্চর্য, 20 তারিখের পার্লামেন্ট ভবনের কাছে ইন্ডিয়ান ফৌজ যেভাবে তারা তাক করে থাকে মেশিন গান নিয়ে, সেই ছবি একবার দেখুন যে একাধিক পোস্টে এই ছাত্রদের আন্দোলনকে রুখে দেওয়ার জন্য তাদেরকে বন্দুক ধরে যেভাবে তাক করেছে, এই ঘটনাকে অনেক বিশ্লেষক ব্যাখ্যা করেছে জালিয়ানওয়ালাবাগের উপরে যে হত্যাকাণ্ড চালিয়েছিল বর্বর পুলিশ অফিসাররা জেনারেল ডায়ারের নির্দেশে যেভাবে গুলি চালানো হয়েছিল, সেই তেমনই একটা ভঙ্গিমা, সেই ধরনের আক্রমণাত্মক মেজাজে ছিল কাল দিল্লির পুলিশ। অথচ এই পুলিশ দেশের জনগণের ট্যাক্সের পয়সায় বেতন পায়, তাদের কাজ দেশের ল অ্যান্ড অর্ডারকে প্রতিষ্ঠা করা এবং যাতে মানুষ গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের ভুল ত্রুটিগুলো সামনে আনতে পারে এবং তার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করতে পারে, এটাই দেখা কর্তব্য পুলিশের। সেই পুলিশই নিরীহ ছাত্রদেরকে যেভাবে পেটাই করেছে এবং যেভাবে সামরিক অস্ত্রের আস্ফালন ঘটিয়েছে, তাতে সন্ত্রস্ত সাধারণ শান্তিপ্রেমী জনতা। যে ভারতবর্ষের মহাত্মা গান্ধী ইংরেজ অত্যাচারী শাসকদেরকে দেশ থেকে তাড়াবার উদ্দেশ্যে বারংবার
বারংবার তিনি অনশন ধর্মঘট করেছেন এবং সেই অস্ত্রকে ব্যবহার করেই একটা সময় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন কন্যাকুমারী থেকে কাশ্মীর, গুজরাট থেকে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছিল। সারা ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলেন ইংরেজদেরকে দেশ থেকে তাড়ানোর অভিযানে। সেই মহাত্মা গান্ধীকে ব্রিটিশ পুলিশ পর্যন্ত সম্মান করেছেন, কিন্তু আজকের এই নরেন্দ্র মোদী সরকারের সময়ে সোনাম ওয়াংচুক, যিনি ভারতবর্ষের একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তার সঙ্গে যেভাবে অন্যায় করা হয়েছে, যেভাবে অত্যাচার করা হয়েছে এবং তাকে জোর করে হাসপাতালে তুলে নিয়ে যাওয়া হয়েছে শুধু একটাই লক্ষ্য নিয়ে, 20 তারিখের এই পার্লামেন্ট অভিযানে যেন কোনোভাবেই সোনাম ওয়াংচুক শরিক না হতে পারে, শুধু এই উদ্দেশ্য নিয়ে জোর করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ গণতান্ত্রিক আন্দোলন করার অধিকারকে খর্ব করার সব রকম প্রচেষ্টা করছে নরেন্দ্র মোদী সরকার। আর এর ফলে ভারতবর্ষের বিরোধী দলগুলো আজ থেকে একটা শক্তিশালী ঐক্যবদ্ধ প্রতিবাদ সভায় নামবে, এটাই ভারতে নজিরবিহীন ঘটনা ঘটেছে। ছাত্রদের সমর্থনে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস, সমাজবাদী পার্টি বা ইন্ডিয়া জোটের অন্যান্য দল তারা অবস্থান নিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে। কারণ প্রধানমন্ত্রী সংসদে যান, বাসায় ফেরেন, কিন্তু সংসদ অধিবেশন কক্ষে তিনি যান না। ফলে যেহেতু এই ঘটনা নিয়ে নরেন্দ্র মোদীকে কোনো জবাবদিহি করা যাচ্ছে না, সুতরাং কংগ্রেস এবং অন্যান্য দল মিলে তারা সেই ধর্নায় বসে, শান্তিপূর্ণ কর্মসূচি। সেখানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং সচিবকে পাঠানো হয়, তাদেরকে অনুরোধ করা হয় যে এটা নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। জবাবে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব, সমাজবাদী পার্টির নেতা, তারা বলেছে যে তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ। তারা নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী পদত্যাগ চায়। ছাত্রদের দাবি ছিল শিক্ষামন্ত্রী পদত্যাগ। তো ছাত্রদের উপর অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, অনেকে আহত হয়েছে। তো তার প্রতিবাদে তারা সংহতি জানাতে এই অবস্থান এবং সরকারের একটা জবাবদিহি তারা চাইছিল। তার প্রতিবাদে রীতিমতো চ্যাংদোলা করে রাহুল গান্ধীকে যেই চিত্র দেখা গেছে, চ্যাংদোলা করে উঠায় নিয়ে চলে গেছে। এবং সর্বশেষ খবর হচ্ছে এটা 7টা, 7:30টার দিকে ভারতীয় সময়। এবং এখন কংগ্রেসের নেতারা জানেন না যে রাহুলকে আটক করে কোথায় নিয়ে গেল। চিন্তা করা যায়, ভারতের মতন একটা গণতান্ত্রিক দেশে যে অ্যারেস্ট করে তাকে যে উঠায় নিয়ে চলে গেল, কোথায় রাহুল গান্ধী, কোথায় প্রিয়াঙ্কা গান্ধী, কোথায় অখিলেশ যাদব, কোথায় আরো কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তো এখন দেখা যাচ্ছে যে বিজেপির এমন একটা অবস্থা, তারা শান্তিপূর্ণ কর্মসূচিও, বিক্ষোভ কর্মসূচিও সহ্য করতে পারে না। এই হচ্ছে গণতন্ত্রের পরিস্থিতি। অন্যদিকে ছাত্ররা ঘোষণা দিয়েছে তারা সংসদ অভিমুখে মিছিল করবে না, কিন্তু তারা তাদের যেই অবস্থান সংসদ ভবনের কাছাকাছি, সেই অবস্থানে তারা তাদের কর্মসূচি চালা যাবে যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী পদত্যাগ না করবেন। তাদের দাবি যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে মেডিকেল পরীক্ষার, সেখানে যারা মেধাবী তারা এর ফলে বঞ্চিত হবে। এমনিতেই সেখানে চাকরির সংকট, বেকারত্ব, নানান কারণে তরুণরা বিক্ষুব্ধ। তার মধ্যে সরকারের নির্লিপ্ততা এবং দাবিগুলোকে উপেক্ষা করা, ঠিক অনেকটা বাংলাদেশের মতন শেষের দিকে যে শিক্ষকদের দাবি, ছাত্রদের দাবি যেভাবে শেখ হাসিনা যেভাবে উপেক্ষা করছিল ক্ষমতার দাপটে, ঠিক ওই ভারতেও প্রবণতাটা অনেকটাই সেরকম। তো এখন টের পাচ্ছে যে আন্দোলন কত জোরদার হচ্ছে, এবং এটা শুধু দিল্লিতে না, সারা ভারতে ছড়ায় যাচ্ছে। এবং সেখানে মুখ্য ভূমিকা পালন করছে তরুণরা, শিক্ষার্থীরা। বলা হয় দিল্লির পুলিশ কর্মসূচি স্থল ছিল মোদীর বাসভবনের সামনে। সেখান থেকে রাহুল গান্ধীকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যায়। তবে পুলিশ কোথায় তাকে নিয়ে গেছে সেই ব্যাপারে কংগ্রেস নেতারা কিছুই জানেন না বলে তারা জানিয়েছেন। পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার একদিন পর মঙ্গলবার শত শত শিক্ষার্থী এবং সমর্থক আবারও যন্তর মন্তরে ফিরে আসেন। তারা জানান পুলিশের বল প্রয়োগের আন্দোলন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের সংকল্পকে আরো দৃঢ় করেছে। কোথায় নেওয়া হচ্ছে জানানো হচ্ছে না, জানাচ্ছে না পুলিশ। রাহুল গান্ধীকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি পুলিশ তা কংগ্রেসকে জানাতে চাইছে না বলে অভিযোগ করেছেন দলটির নেতা পবন খেরা। তিনি বলেন,
পুলিশ আমাদের জানাতে চাইছে না তারা রাহুলকে কোথায় নিয়ে যাচ্ছে। মানে মোট কথা নরেন্দ্র মোদী ভয় পেয়েছে। হঠাৎ করেই রাহুল গান্ধী সেখানে বাসভবনের সামনে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেয়, এবং এই খবরটা যখন কি তিনি একটা পোস্টে এটা বলেন যে এরকম তিনি অবস্থান নিচ্ছেন, তখন পুরো দিল্লি থেকে শত শত হাজার হাজার কংগ্রেসের নেতা কর্মীরা দৌড়ে আসে। ইন্ডিয়া জোটের অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বে যে ইন্ডিয়া জোট আছে সেই জোটের অন্যান্য নেতারাও সেখানে এসে ভিড় করতে থাকে। তো তাদের শঙ্কা যে এটা নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং এক ধরনের ভয়ের দিকে মানে ঠেলে দেওয়া হয়েছে বিজেপিকে। সুতরাং এই ভয় করছি যারা যেখান থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। নরেন্দ্র মোদীর পদত্যাগ চায় না এমন মনে হয় লোক বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেকটা ব্যক্তি নরেন্দ্র মোদীর পদত্যাগ চায়, এবং বাংলাদেশের যে সিনগুলো আমরা দেখেছি জুলাই মাসে, সেই সিনগুলোই যেন নরেন্দ্র মোদীর সাথে ঘটতে যাচ্ছে, হুবহুব মিলে যাচ্ছে মিরাক্কেলভাবে। তাহলে কি শেষমেশ শেখ হাসিনার মতোই পরিণতি হতে যাচ্ছে নরেন্দ্র মোদীর? কি মনে হয় আপনাদের? লিখবেন আপনাদের মতামতগুলি।